প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির ১২ তারিখে নির্বাচন হবে। এর জন্য বাংলাদেশের জনগণের ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ দেওয়া উচিত। বলা বাহুল্য, এর মাধ্যমে জামাত এবং তাদের মিত্ররা ইউনূস সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার ইচ্ছা থেকে সরে এসছেন। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটেছে। যদিও বাংলাদেশের ক্ষেত্রে না আচাতে বিশ্বাস নেই, অর্থাৎ নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত এর কোনো গ্যারান্টি নেই। ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল। বাংলাদেশের উচিত ছিল এই একটা কাজে পাকিস্তানের সাথে থাকা। বাংলাদেশও পাকিস্তানের সাথে তাল মিলিয়ে ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে পারত। শুধুমাত্র লিপ সার্ভিস দিয়ে অনেক কিছু আদায় করতে পারত। এই লোকের কারণে বাইডেন আমলের বার্মা অ্যাক্ট তেমন পাত্তা পায়নি। বাইডেন প্রশাসন মিয়ানমারে যুদ্ধ ও শান্তির জন্য বছরে $১৫০ মিলিয়নেরও বেশি বাজেট করেছিল, যার কিছু অংশ বাংলাদেশের রোহিঙ্গাদের কাছেও পৌঁছায়। মার্কিন সিনেটর চাক গ্রাসলি সেজন্য বছরখানেক আগে বলেছিলেন, বর্তমান দুনিয়াতে ৩টি অ্যাক্টিভ ওয়ার বা চলমান যুদ্ধ আছে, যেটা হলো ইউক্রেন, প্যালেস্টাইন এবং বার্মা। কিন্তু ট্রাম্প প্রশাসন সেটাকে পাত্তা দেয়নি। তারা বার্মা যুদ্ধ থেকে সরে এসছে, পরিস্থিতি ডি-এসক্যালেট করার চেষ্টা করেছে। এটা ট্রাম্পের পক্ষে সম্ভব হয়েছে কারণ ট্রাম্প জাত পলিটিশিয়ান নন। তিনি ওয়াশিংটন ডিসিতে একজন আউটসাইডার, একজন ডিসরাপ্টার। ফলে স্টেট ডিপার্টমেন্টের অনেক কাজের সাথে একমত নন। এর মধ্যে ইউএসএআইডি ভেঙে দিয়েছেন, যার মাধ্যমে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বহির্বিশ্বে প্রভাব বিস্তার করার কাজগুলো করে থাকে। একই সাথে সম্প্রতি ঘোষণা দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশের মাটিতে রেজিম চেঞ্জের কাজ করবে না। তবে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর সরকার হয়তো ব্যতিক্রম, কারণ সেখানে ঠিকই রেজিম চেঞ্জের জন্য ট্রাম্প প্রশাসন কাজ করে যাচ্ছে। যাই হোক, আপাতত ট্রাম্প প্রশাসন ভারত ও চীনের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করছে। চীনের সাথে ব্যবসা বাণিজ্য চলবে, ভারতের সাথে নিরাপত্তা ও ব্যবসার অংশীদারিত্ব বাড়বে। একই সাথে বাংলাদেশেও শান্তি, গণতান্ত্রিক পথে হাঁটার চেষ্টা চলছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল ঘোষণা করেছেন। ট্রাম্পের নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলকে রাশিয়া স্বাগত জানিয়েছে। এই নথিতে এশিয়াতে অর্থনৈতিক প্রতিযোগিতায় জেতা এবং চীনের সঙ্গে বাণিজ্যের ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। এই লক্ষ্যে এটি বেইজিং এর মোকাবেলার ভারসাম্য তৈরির জন্য এশীয় মিত্রদের সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার উপরে জোর দিয়েছে, যেখানে ভারতকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় সুরক্ষায় নয়াদিল্লিকে অবদান রাখতে উৎসাহিত করতে হলে আমাদেরকে অবশ্যই ভারতের সাথে বাণিজ্যিক ও অন্যান্য সম্পর্ক উন্নয়ন করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে অস্থায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স দিয়ে অনেকদিন মার্কিন দূতাবাস কাজ চালিয়ে যাচ্ছিল। সেই অ্যাফেয়ার্সকে বাদ দিয়ে যখন সরকারিভাবে মনোনয়ন দিয়ে একজন পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হচ্ছিল, তখনই বোঝা গেছে যে বাংলাদেশে আপাতত স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হবে। মিয়ানমার ইস্যু নিয়ে আপাতত রাশ টেনে ধরতে হবে, সেজন্য অস্থায়ী ইউনূস সরকারের প্রয়োজনীয়তাও ফুরিয়েছে। এছাড়া ইউনূস সাহেবও তেমন কোনো ক্যারিশমা দেখাতে পারেননি। দেশে মৌলবাদের উত্থান নিয়ে অনেকেই শঙ্কিত। ফলে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, এটা যেমন ঠিক, তেমনি বিদেশিদের ফার্স্ট চয়েস এখনো জামাত। তারেক রহমান এখনো লন্ডন থেকে দেশে ফিরতে বিপন্ন বোধ করছেন। ফলে বাংলাদেশের জন্য ফাঁড়া একেবারে কাটেনি। তবে বর্তমানে শান্তির পথে যাত্রা এটা সাময়িক। ট্রাম্প প্রশাসন আর মাত্র ৩ বছর ক্ষমতায় আছে। এরপরে কি হবে সেটা বলা যায় না। ডেমোক্রেটরা শান্তির কথা বলে মুখে মুখে, কিন্তু তলে তলে তারা যুদ্ধের ফান্ডিং করে, যেটা আমরা বাইডেনের ক্ষেত্রে দেখলাম যে বার্মা অ্যাক্টের ব্যাপারে তিনি বার্মা অ্যাক্ট এবং মিয়ানমারের যুদ্ধ অবস্থা বা যুদ্ধ পরিস্থিতি নিয়ে তার ফান্ডিং ছিল। আবার কোর রিপাবলিকান যারা, তারা যুদ্ধবাজ দেশ, তারা যুদ্ধবাজ মানুষ। তো চীনকে ঘিরে ধরার মার্কিন দীর্ঘদিনের যে বিদেশ নীতি এবং ইন্দো প্যাসিফিকে মার্কিন স্বার্থ রক্ষার কাজে আপাতত ভাটা দেখা গেলেও কাজ কিন্তু চলতে থাকবে।
এখন প্রস্তুতির সময়। ট্রাম্প প্রশাসন $30 বিলিয়ন জাহাজ বানানোর কর্মসূচি হাতে নিয়েছে, কারণ চীন সামরিক জাহাজ এবং বাণিজ্য জাহাজের ক্ষেত্রে দেখা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছিয়ে ফেলে দিয়েছে। ফলে চীনের কাছ থেকে এখন মার্কিন সরকার অনেক কিছু ডিকাপল করে নিচ্ছে, বিশেষ করে চিপ ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য যেসব কোর টেকনোলজি আছে সেগুলির ব্যাপারে ট্রাম্প সরকার নতুন করে বিনিয়োগ বাড়াচ্ছেন। তো এগুলি শেষ হতে সময় লাগবে। ইন দ্য মিন টাইম চীনকে অর্থনৈতিকভাবে একটা ভালো আঘাত করা গেছে, যাতে তারা কিছুটা ঠান্ডা হয়েছে, এতে হাতে কিছু বাড়তি সময় পাওয়া যাবে। তবে শেষ পর্যন্ত মোলাকাত হবে এবং সেটা হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। আপাতত যে অস্থায়ী শান্তির একটা সুবাতাস বইছে সেটাই বরং উপভোগ করা যাক। তো মার্কিন নতুন রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসেন চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কমাতে কাজ করবেন বলেছেন অলরেডি। তিনি বলেছেন, মনোনয়নের শুনানিতে তিনি বলেছেন, রাষ্ট্রদূত নিশ্চিত হলে আমি বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর সাথে যোগাযোগ করব, যাতে বাংলাদেশে চীনা কার্যকলাপ এবং সামরিক বাহিনীর সাথে জড়িত থাকা সামুদ্রিক অঞ্চলে তাদের কার্যকলাপ এবং তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলির ঝুঁকি স্পষ্টভাবে প্রকাশ করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ অংশীদারিত্বের ফলে আসা সুযোগ এবং সুবিধাগুলি স্পষ্ট করা যায়, বিশেষ করে সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব। আমাদের মার্কিন সামরিক গোষ্ঠীগুলির মাধ্যমে আমরা যা করতে পারি তার মধ্যে একটি হলো এমন প্রতিরক্ষা ব্যবস্থা তুলে ধরা যা বাংলাদেশের মতো গরিব একটি দেশের জন্য কিছুটা সাশ্রয়ী হতে পারে, যারা হয়তো প্রিমিয়াম মার্কিন সামরিক ব্যবস্থা ব্যয় বহন করতে সক্ষম নয়। আনকোট। সেজন্য নির্বাচন হলেও সহজে নিয়ন্ত্রণ ছাড়া হবে না। একই সাথে জাপান, কোরিয়া, ইইউ এদের মাধ্যমেও নানাভাবে সক্রিয় থাকবে। সাথে পাক আর তুর্কির যে লেসপেন্সার আছে তারা তো আছেই। রোহিঙ্গাদের পেছনে টাকা খরচ হচ্ছে, সেটাও ট্রাম্প প্রশাসনের জন্য একটা বড় কনসার্ন। বিশেষ করে ট্রাম্প প্রশাসন যেখানে পয়সা পর্যন্ত খরচ করা নিয়ে চিন্তিত, সেখানে বাংলাদেশের জন্য মাসে মাসে এত টাকা খরচ হচ্ছে, সেটা একটা উদ্বেগের বিষয়। মনোনয়নের শুনানিতে রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসেন বলেছেন, Bangladesh and the international community led by the United States have done a remarkable job supporting the Rohingya people since 2017. The disproportionate effort by the United States to fund the response, however, is not sustainable. We need more countries to increase financial support to ease the burden on us. অর্থাৎ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র মিলে রোহিঙ্গাদের সমর্থন করার ব্যাপারে যে কাজ করে আসছে 2017 সাল থেকে, সেটা খুবই উল্লেখযোগ্য। তারা একটা ভালো কাজ করেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যে ফান্ড বা যে টাকা খরচ করতেছে সেখানে ডিসপ্রপোর্শনেটলি, মানে তাদের যেটুকু করার কথা তার চেয়ে বেশি করছে, সেটা সাস্টেইনেবল না বা সেটা বেশি দিন করা যাবে না। এই জন্য আরো বেশি দেশের কাছ থেকে ফাইন্যান্সিয়াল বা আর্থিক সমর্থন দরকার, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে ব্যয়ের বোঝা কমে আসে। তো ট্রাম্প প্রশাসন এখন যেরকম, তাতে তারা প্রতিটি পয়সার হিসাব নিবে। নতুন রাষ্ট্রদূত সে কথাই বলেছেন, সব জায়গাতে খরচ বাঁচাতে হবে এবং যেসব বিনিয়োগ অলরেডি হয়েছে এবং এখনো হচ্ছে সেসব একসময় সুদে আসলে আদায় করে নেওয়া হবে। স্থায়ী শান্তি চাইলে বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে যে কয়েক শত মিলিয়ন সাহায্য পায় সেটা নেওয়া বন্ধ করতে হবে। দেশে যেখানে বিলিয়ন ডলারের রেমিটেন্স আসে, সেখানে কয়েকশো মিলিয়ন ডলার কোনো ব্যাপার না। যে কয় লাখ রোহিঙ্গা এখনো বার্মায় আছে তাদেরকে বাংলাদেশে এনে সীমান্ত সিলগালা করে দিতে হবে। মেজরিটি রোহিঙ্গা এখন অলরেডি বাংলাদেশে আছে, বাকি কয় লাখও বাংলাদেশে থাকতে পারবে। আমেরিকা এই অর্থনৈতিক বার্ডেন বহন করবে না। মনোনয়নের শুনানিতে রাষ্ট্রদূত সেটা বলতে ভুলেননি। যদি ট্রাম্পের আমেরিকা কোথাও কোনো পয়সা খরচ করে, তাহলে প্রতিদানে যা চায় সেটা দিতে হবে। ট্রাম্পের এই যে ট্রানজ্যাকশনাল বিদেশ নীতি, এর থেকে কারো কোনো নিস্তার নেই। তবে বাংলাদেশে এখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। আশা করি এবারে মাঠে ঘাটে নির্বাচনী আমেজ ফিরে আসবে এবং ইউনূস সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে বিদায় নিতে পারবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।